আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগতম আপনাদের ভৌতিক.com-এ। আশা করি আপনারা ভালো আছেন এবং ভালোর দলে আছেন। অমাবস্যার রাত, চারদিক ঘুটঘুটে অন্ধকার। রাত ঠিক 12টা, আর একটা কিশোর একাকী ঢুকে পড়েছে কাদিরগঞ্জ কবরস্থানে, হাতে মাটির হাঁড়ি, চাল আর 20টা দাঁতন। কেন? কারণ সে প্রমাণ করতে চায় সে ভয় পায় না, সে শিখতে চায় কালো জাদু। কিন্তু সেই রাতে কবরস্থানে যা ঘটল সেটা কেউ আশা করেনি। সাবস্ক্রাইব করুন, লাইক নিভিয়ে দিন, শুরু করা যাক। সব কাজ সবার দ্বারা সম্ভব না, তীব্র আপত্তির সুরে বললেন আহসান সাহেব। আহসান সাহেব তপুর বড় চাচা, রাজশাহী শহরের একজন শিক্ষিত সম্ভ্রান্ত ব্যক্তি। রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক। বিভিন্ন বিষয় নিয়ে তিনি পড়াশোনা করেছেন, কিন্তু একটা বিষয় নিয়ে রীতিমতো গবেষণা করেছেন, আর সেই বিষয়টা হলো ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু। ব্ল্যাক ম্যাজিকের ওপর তিনি প্রচুর পড়াশোনা করেছেন, রাতের পর রাত কাটিয়েছেন শ্মশানঘাট আর কবরস্থানে। এমনকি হাতে কলমে ব্ল্যাক ম্যাজিক শেখার জন্য তিনি বেশ কিছুদিন কাটিয়ে এসেছেন আফ্রিকায়। শিখেছেন সেখানকার ভয়ঙ্কর সব কালো বিদ্যা, যার আফ্রিকান স্থানীয় নাম হলো ভুডু। তপু আহসান সাহেবের ছোট ভাইয়ের ছেলে, রাজশাহী কলেজের ইন্টারমিডিয়েট 2য় বর্ষের ছাত্র। প্রচণ্ড ভালোবাসেন তিনি তপুকে। তপুর প্রত্যেকটা আবদার তিনি পূরণ করেন, কোনো কিছুতেই না করেন না। কিন্তু যখন তপু বলল সে ব্ল্যাক ম্যাজিক শিখতে চায়, তিনি সাফ জানিয়ে দিলেন তপুর পক্ষে এটা সম্ভব নয়। কেন সম্ভব না? তুমি পারলে আমি কেন পারবো না? বলল তপু। দেখ তপু, ব্ল্যাক ম্যাজিক ছেলে খেলা না, পদে পদে এখানে বিপদের আশঙ্কা থাকে। থাকুক, তবুও আমি শিখব। এক গুয়ের মতো জবাব দিল তপু। আমি তোকে শিখাবো না। বড় চাচাও কম যান না। চাচা প্লিজ, আমি ঠিক পারবো, দেখো কোনো বিপদ হবে না। তপু, তোকে আমি খুব ভালোভাবে চিনি, তোর দ্বারা এসব সম্ভব না। প্রচণ্ড সাহস লাগে এতে। সাহস না থাকলে ব্ল্যাক ম্যাজিকের প্রথম স্তরটাই পার হওয়া যায় না। কিন্তু আমি পারবো, সাহস আমিও কম রাখি না। তীব্র জেদের সাথে উত্তর দিল তপু। হ্যাঁ, জানি তোর সাহস কত দূর। কদিন আগেও তো নিজের ছায়া দেখে ভয় পাতিস। সে তো বহুদিন আগের কথা, তখন তো আমি একেবারে ছোট ছিলাম। ওসব কথা বাদ দাও তো, তুমি শিখাবে কিনা বলো। না, এক কথায় উত্তর দেন আহসান সাহেব। চাচা প্লিজ, খালি একটা সুযোগ দাও। দেখো আমি ঠিক পারবো। যদি না পারি তাহলে আর কখনো তোমাকে জ্বালাবো না। শুধু একটা সুযোগ দাও। অনুনয় ঝরে পড়ল তপুর কণ্ঠ থেকে। কিন্তু প্লিজ চাচা প্লিজ। কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবলেন আহসান সাহেব। ঠিক আছে, কিন্তু মনে রাখিস, একটাই মাত্র সুযোগ পাবি তুই। একটা ছোট্ট পরীক্ষা হবে। যদি উত্তীর্ণ না হতে পারিস, তাহলে আর কখনো ব্ল্যাক ম্যাজিকের নাম মুখেও আনতে পারবি না, ঠিক আছে? বললেন আহসান সাহেব। রাজি! আনন্দে সবকটা দাঁত বের করে হাসল তপু। আজ 25 তারিখ, পরশুদিন অর্থাৎ 27 তারিখ অমাবস্যার রাত। পরশুদিন ঠিক রাত 12টার সময় একটা মাটির হাঁড়ি, 1 সের আতপ চাল আর 20টা দাঁতন নিয়ে কাদেরগঞ্জ কবরস্থানের ভিতরে ঢুকে যাবি। সোজা কিছুক্ষণ চলার পর অনেক পুরনো একটা বটগাছ দেখতে পাবি। বটগাছটার ডান পাশ দিয়ে একটা ছোট্ট রাস্তা চলে গেছে। সেই রাস্তা দিয়ে একেবারে সোজা চলে যাবি। সেই রাস্তার একেবারে শেষ মাথায় দেখবি অনেক পুরনো একটা ভাঙা কবর আছে। কবরটার পাশে একখণ্ড ফাঁকা মাঠ আছে। ওই মাঠের মাঝখানে ছোট্ট একটা চুলা খুঁড়বি। তারপর দাঁতন দিয়ে চুলাটায় আগুন ধরিয়ে হাঁড়িতে চাল আর পানি দিয়ে ভাত চড়িয়ে দিবি। চাল ফুটে ভাত না হওয়া পর্যন্ত একটা করে দাঁতন দিয়ে চুলায় জাল দিতে থাকবি। ভাত হয়ে গেলে হাঁড়ি শুদ্ধ ভাত নিয়ে সোজা আমার কাছে চলে আসবি। যদি এই কাজটা করতে পারিস, তাহলে আমি আর কোনো বাধা দেব না। পরশু থেকেই তোর ব্ল্যাক ম্যাজিকের দীক্ষা শুরু হবে, বললেন আহসান সাহেব। ব্যাস, এইটুকুই? একটু অবাকই হলো তপু। আমি তো ভেবেছিলাম খুব কঠিন কোনো পরীক্ষা হবে। ঠিক আছে চাচা, ভেবে নাও আমি পরীক্ষায় পাশ করে গেছি। একটা ব্যাপারে তোকে সাবধান করে দেই তপু, ভাত রান্না করার সময় হয়তো আশেপাশে অনেক রকম শব্দ শুনতে পাবি। হয়তো শুনবি কেউ তোর নাম ধরে ডাকছে, কিংবা কেউ হয়তো সাহায্যের জন্য চিৎকার করছে। খবরদার সেই ডাকে সাড়া দিবি না, খবরদার। আসলে আমি নিজেও জানি না ওখানে কি ঘটবে, শুধু বলে রাখছি সব সময় সাবধান থাকবি। সাবধান করলেন আহসান সাহেব।
চাচার দিকে তাকিয়ে থাকলো তপু। ঠিক বুঝতে পারল না চাচা তাকে ভয় দেখাচ্ছে না সত্যিই সাবধান করছে। তবে যাই হোক না কেন সে ভয় পাবে না, এই পরীক্ষায় তাকে পাশ করতেই হবে। ২৭ তারিখ রাত 11:15 বাজতে না বাজতেই তপু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কাদেরগঞ্জ কবরস্থানের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তপুদের বাসা থেকে কাদেরগঞ্জ কবরস্থানে রিকশায় যেতে সময় লাগে প্রায় ১ ঘন্টা। ঠিক ১৫:১২টায় তপু কবরস্থানের গেটে পৌঁছে গেল। এতক্ষণ প্রচণ্ড আত্মবিশ্বাস থাকলেও কবরস্থানের ভয়াবহ নিস্তব্ধতা তপুর আত্মবিশ্বাসকে অনেকটা দমিয়ে দিল। দুরু দুরু বুকে কবরস্থানের গেটে আস্তে ধাক্কা দিল তপু। প্রায় নিঃশব্দেই খুলে গেল গেটটা। কোনো দিকে না তাকিয়ে সোজা সামনের দিকে হাঁটা দিল তপু। চাচার নির্দেশ মতো কিছুক্ষণ চলার পরই অবশেষে ভাঙা কবরটার পাশের ফাঁকা মাঠটা খুঁজে পেল। মাঠটার মাঝখানে ছোট্ট একটা চুলা খুলল। এরপর 4টা দাঁতন একসঙ্গে ধরিয়ে চুলায় আগুন জ্বালালো। হাঁড়িতে চাল আর পানি দিয়ে চুলার উপর চড়িয়ে দিল। এরপর একটা একটা করে চুলায় দাঁতন দিতে থাকলো তপু। সময় যেন খুব ধীরে কাটতে লাগলো। 13টা দাঁতন শেষ। ভাত ফুটতে আর খুব বেশি দেরি নাই। কোথায় যেন একটা কুকুর ডেকে উঠল। অকারণেই শরীরটা একটু ছমছম করে উঠল তপু। হঠাৎ খেয়াল করলো ওর থেকে বড় জোর 7-8 হাত দূরে একজন মহিলা বসে একটা চুলা খুঁড়ছে। কোলে একটা বাচ্চা। ঘোমটা দিয়ে ঢেকে রাখার কারণে মহিলার চেহারা দেখতে পারল না তপু। অবাক হয়ে তপু দেখল ওই মহিলাটাও ঠিক তারই মতো করে দাঁতন দিয়ে চুলা জ্বালিয়ে ভাত রাঁধতে লাগলো। আশ্চর্য, পাশে যে একজন লোক বসে আছে তা যেন মহিলাটা দেখেইনি। আপন মনে একটা একটা দাঁতন দিয়ে চুলায় জাল দিতে থাকলো। তপু ঠিক বুঝতে পারি না ওই মহিলাও কি তপুর মতো কালো জাদু শিখতে চায়। কেন? নিজের কাজ ফেলে সম্মোহনী দৃষ্টিতে মহিলার কাজ দেখতে থাকে তপু। দেখতে দেখতে মহিলার দাঁতন শেষ হয়ে আসলো। চুলার চারদিকে হাত বুলালো, কিন্তু জ্বালানোর মতো আর কিছু না পেয়ে শেষে নিজের কোল থেকে বাচ্চাটাকে তুলে নিয়ে চুলার ভিতরে ছুঁড়ে মারল। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না তপু। আর একটু হলেই চিৎকার করে উঠতে যাচ্ছিল এই নৃশংস দৃশ্য দেখে, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে সামলে নিল। ওদিকে মহিলার চুলার আগুন আবার প্রায় শেষ হয়ে এসেছে। আবার মহিলাটা চুলার চারপাশে জ্বালানির জন্য হাত বুলালো, কিন্তু কিছুই পেল না। হঠাৎ মহিলাটা খ্যানখ্যানে গলায় বলে উঠল, দাঁতন পুড়ে শেষ হলো, ভাত ফুটল না। নিজের বাচ্চাটাকে পুড়িয়ে ফেললাম, তাও ভাত হলো না। এইবার ওই মিনসেটাকে পুড়িয়ে ভাত ফোটাবো বলে একটানে নিজের ঘোমটাটা খুলে ফেলে তপুর দিকে ঘুরে তাকালো। মহিলাটা তপুর দিকে তাকাতেই ভয়ের একটা শীতল শিহরণ বয়ে গেল তপুর শরীর বেয়ে। কোথায় মহিলা? একটা পিশাচিনী ভয়ঙ্কর চোখে তাকিয়ে আছে তপুর দিকে। মুখ থেকে মাংস পচে গলি পড়ছে। চোখের জায়গায় দুটো শূন্য কোটর ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে তপুর দিকে। আবার খ্যানখ্যানে কণ্ঠে বলে উঠল পিশাচিটা, আয় আমার কাছে আয়, আয় মিনসে, আজ তোকে দিয়েই আমার সাধনা শেষ করব বলে শাড়ির ভিতর থেকে একটা লোমশ কুৎসিত হাত বের করে তপুর দিকে বাড়িয়ে দিল পিশাচিটা। পরদিন কাদেরগঞ্জ কবরস্থানের গেটের ঠিক সামনে এসে একটা গাড়ি থামল। গাড়ির দরজা খুলে আহসান সাহেব বের হয়ে আসলেন। কবরস্থানের গেট খুলে সোজা পথ ধরে হেঁটে গেলেন। বটগাছটার সামনে যেতেই দেখতে পেলেন অচেতন তপুকে। একটু হাসলেন তিনি। তপুকে ঘাড়ে করে তুলে নিয়ে গাড়ির পিছনের সিটে শুইয়ে দিলেন। তারপর গাড়ি ছুটালেন সোজা বাড়ির দিকে। সব কাজ সবার দ্বারা সম্ভব না, বিড়বিড় করে বলে উঠলেন,